বিশ্লেষক। শুরুতেই আমি জানতে চাই হাসান ভাই কেমন আছেন সবকিছু মিলিয়ে? থ্যাংক ইউ, ভালো আছি। আমরা বাংলাদেশ দিয়ে শুরু করব না আমেরিকা দিয়ে শুরু করব? বাংলাদেশ দিয়ে শুরু করি? করো। আচ্ছা, বাংলাদেশের ধারাবাহিকা এর যে অবস্থা আমি যে অবস্থা সেটি সর্বশেষ যে তথ্যটি আছে শনিবার পর্যন্ত কারফিউ আছে। কারফিউ এখন পর্যন্ত তোলা হয়নি বাংলাদেশ থেকে। এবং আমরা যে আস্তে, আস্তে ইন্টারনেট সেবা আসছে, আমরা বিভিন্ন খবর যেভাবেই আমরা খবর পাই না কেন একেকভাবে একেক রকম করে আসছে। আমি একটু অন্যভাবে আপনার কাছ থেকে বিশ্লেষণটি চাচ্ছি এরকম আমরা এই ঘটনাকে কেন্দ্র করে বিভক্ত হতে দেখেছি বাংলাদেশকে একদম স্পষ্টভাবে। আমি যদি বলি অস্পষ্ট আগে যে বিভাজনটি ছিল সেটি না, এবার একদম স্পষ্ট ভাগ হয়ে গেছে। আপনি এক্ষেত্রে কি মনে করেন যে এই ঘটনাটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাধারণ আন্দোলনকে কেন্দ্র করে যে রক্তাক্ত পরিস্থিতি সেটি নিয়ে কেন দেশ ভাগ হবে? হাসান ফেরদৌস। তোমাকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। যে ঘটনাটা ঘটলো বাংলাদেশে বা এখনো ঘটে চলেছে, আমি বলছি না যে ঘটনাটা শেষ হয়ে গেছে। ইউনিভার্সিটি খুললে, ইন্টারনেট পুরোপুরি সেবা শুরু হলে, সবাই যখন জানবে যে কি পরিমাণ মানুষ মারা গেছে, যখন প্রত্যেকে ছবি দেখবে। আমি গতকাল শুনলাম এক ছেলে মাত্র বিয়ে করেছে 7 দিন আগে মারা গেছে পুলিশের গুলিতে। সিলেটে এক সাংবাদিক 1 মাস আগে বিয়ে করেছে, তার বউ লন্ডন চলে গেছে, অপেক্ষা করছে স্বামী আসবে, রাতে মেয়েও দিয়ে এখনো শুকোয়নি, সে ছেলে মারা গেছে। এই ঘটনাগুলো যখন প্রকাশিত হবে তার একটা প্রতিক্রিয়া তো হবে। ফলে সংকট যে কেটে গেছে আমার তো মনে হয় না। সংকটের চরিত্রটা উন্মোচিত হয়েছে। সংকট চরিত্রটা কি? যে ক্ষমতাসীন সরকার জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে। ফারুকি একজন ফিল্ম ডিরেক্টর, সে একটি টুইট করেছে, ফেসবুকে একটা স্টেটমেন্ট দিয়েছে যে যদি ভেবে থাকেন যে এই আন্দোলনটা শুধুমাত্র কোটার জন্য, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। একটা বৃহত্তর পরিপ্রেক্ষিত আছে। পরিপ্রেক্ষিতটা কি? যে আজকের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে এক ধরনের কঠিন সময় মানুষের জন্য চলছে। একটা বড় কারণ অর্থনৈতিক অবস্থা। আমরা দেয়ালে পিঠ থেকে গেছে, জিনিসপত্রের দাম আকাশ চুম্বি, এটা একটা। অন্যদিকে গণতান্ত্রিক অধিকার ক্রমান্বয়ে কমে আসছে। গণতান্ত্রিক ভাবে কাজ করার, আমরা বলি ডেমোক্রেটিক স্পেস, যেটা ক্রমান্বয়ে কমে আসছে। যার প্রমাণ আমরা এই আন্দোলনের সময় পেলাম। আমরা কি দেখলাম? যে ছাত্রদের আন্দোলন ঠেকাতে প্রথমে ব্যবহার করা হলো সরকারের দলীয় ছাত্র সংগঠনকে, ছাত্রলীগকে ফরমালি নির্দেশ দিয়ে তারপরে সকল বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হলো এবং সবশেষে সামরিক বাহিনীকে। আমরা দেখলাম কি বিমান থেকে গুলি ছোড়া হচ্ছে। আজকে দেখলাম পত্রিকায় তারা স্টেটমেন্ট দিয়েছে, বিমান থেকে আমরা গুলি ছুড়িনি, আমরা সাউন্ড বোমা না কি বোমা বলে ওরা, কি বলে, গুলি ছুড়েছি বা রাবার বুলেট ছুড়েছি। কার উপরে? ইনডিসক্রিমিনেটলি, বেপরোয়া ভাবে। যখন আকাশ থেকে গুলি ছোড়া হয় তখন কার গায়ে লাগে তুমি জানো না? সব ধরনের লোকে আক্রান্ত হয়েছে। আমরা দেখছি 203 জন মানুষ মারা গেছে, তার মধ্যে শিশু, 9 বছর শিশু আছে। তুই যেটা বললি যে বিভক্তির অন্যরকম। বিভক্তি ঘটেছে কি? যে একদল লোক এই সরকারকে এখনো তোষণ করছে, আর একদল লোক, বৃহত্তর অংশ যারা ক্ষমতাহীন, তারা বলছে যে না, তোমরা যা করলে, যা করছো তা গ্রহণযোগ্য নয়। আমি দেখেছি ক্লাস 9-এর ছেলে মেয়ে, একটি মেয়ে বলছে আমাকে গুলি করো, টেলিভিশনের পর্দায়, ফেসবুকে দেখতে পাচ্ছি আমি, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছে শুট মি। ক্ষোভ কোন পর্যায়ে পৌঁছলে 14-15 বছরের ছেলে মেয়েরা রাস্তায় নেমে আসে এবং বলে আমাকে হত্যা করো, আমার কোনো আপত্তি নেই, আমি বৃহত্তর কারণের জন্য মরতে রাজি আছি। কিন্তু আর এক 71 আমরা দেখেছি ছেলে মেয়ে নারী পুরুষ সবাই রাস্তায় নেমে এসছে, বিদ্রোহতে সংযুক্ত হয়েছে। এবং যখন যুদ্ধ শুরু হলো, যুদ্ধ তো কারা মূলত গেছে? সাধারণ লোকেরাই তো, শহরের লোকেরা, গ্রামের লোকেরা। জনযুদ্ধ বলি, এটা কেন বলি আমরা?
দেশের গ্রামের সাধারণ মানুষ যুদ্ধে লিপ্ত হয়েছে, তারা যুদ্ধ করেছে। পড়ি আমরা বটে পত্রপত্রিকায়, নেতা হয়ে দেখেছি আমরা শহরের মানুষদের, কিন্তু আসলে বডি ফুটেছে তাদের, দর্শিত হয়েছে তারা, খুন হয়েছে তারা, কিছু পায়নি তারা। আমরা কি চেয়েছিলাম মুক্তিযুদ্ধে? কি চেয়েছিলাম আমরা? একটা স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ, যেখানে আমরা সমান অধিকার ভোগ করে, অর্থনৈতিকভাবে অগ্রগতি, সমান সুযোগ ভোগ করে আমরা এগোতে পারবো। আজকে বাংলাদেশে কি ঘটছে? নির্বাচন নিয়ে কথা বলার কোনো মানে নেই, আমরা জানি। পরপর 3টি নির্বাচন নিয়ে সর্বমহলেই একমত যে নির্বাচন হয়নি, অর্থাৎ আমার অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। সরকারও কম বেশি স্বীকার করে, আন্তর্জাতিক কমিটিতে বটেই, যে এই নির্বাচনে আমার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ আমি পাইনি, বলে আমার ডেমোক্রেটিক রাইটটা আমি এক্সারসাইজ করতে পারি। এটা প্রথম কথা। ছেড়ে দিলাম আমি ডেমোক্রেসি এত ইন্টারেস্টেড না, আমি ইন্টারেস্টেড আমার বেসিক রাইটসে বেঁচে থাকার। এই সময় দেখেছি গত 5 বছর। আমি এক্ষেত্রে এক ছোট্ট সম্পূরক প্রশ্ন করি হাসান ভাই। আমি বারবারও এই প্রশ্নটির উত্তর অনেকের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছি, যে দুটো শব্দ, একটি হচ্ছে মুক্তিযুদ্ধ, এটি নিয়ে কেন দলীয়করণ করা হবে, রাজনীতি করা হবে, আর আরেকটি হচ্ছে সাধারণ শিক্ষার্থীর মৃত্যু, এটি নিয়ে কেন রাজনীতি করা হবে। এটি তো মানে আপনি যে দলই করেন না কেন, আপনি কি কোনোভাবে মেনে নিবেন? আপনার কাছে আমি কারণটি একটু জানতে চাই, যে মুক্তিযুদ্ধ এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কেন আমরা দলীয়করণ করছি। মুক্তিযুদ্ধ নিয়ে করার মূল কারণ, মুক্তিযুদ্ধটা শুরু থেকে দলীয়, এক দলের নিয়ন্ত্রণে আছে। এক দল মনে করে যে এটি আমার একদম নিজস্ব ব্যাপার, একমাত্র আমি যুদ্ধ করেছি, এর ব্যাপারে কথা বলার অধিকার আমার, আর বাকি যারা, তারা সুযোগ ভোগ করেছে আমার শ্রমের, আমার পরিশ্রমের, আমার রক্তের। ফলে এই যে বিভক্তি শুরু হলো 71-এর পরে পরে, আমাদের বিভক্তির রাজনৈতিক বিভক্তি তখন থেকে শুরু। 72-73 সাল থেকে দেখেছি আমরা কিভাবে জাসদ গঠিত হলো। জাসদ যখন গঠিত হয় তখন তো মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায়, এবং ক্ষমতায় কে? বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর চোখের সামনে, বঙ্গবন্ধুর উপস্থিতিতে এবং এক অর্থে তার পার্টিসিপেশনে দেখলাম আমরা ছাত্রলীগ বিভক্ত হয়ে গেল, জাসদ তৈরি হলো। কি নিয়ে? কে মুক্তিযুদ্ধ করেছে, কার নেতৃত্ব? এবং এই যে তর্ক শুরু হলো, আজ পর্যন্ত সকল কৃতিত্ব দাবিদার একটি মাত্র দল, অথচ মুক্তিযুদ্ধ আমাদের সবার। ফল ভোগ করছে কে? তোমরা জানো ভালো করে, যে আজকে যে সরকার, আজকে যে ক্ষমতা যারা আছে, এটাকে বলি আমরা অলিগার্ক। অল্প কিছু লোক, আমাদের 17 কোটি 18 কোটি মানুষ, কয়েক হাজার বা কয়েক লক্ষ মানুষ এর ফল ভোগ, সুবিধা ভোগ করছে। বেনজিরের কথা বলি আমরা, আজিজের কথা বলি আমরা, এখন এক পিয়নের কথা শুনছি আমরা, এরকম 15 জন, 20 জন, 50 জন, 200 জন, 1000 জন, যারা এই সরকারের ক্ষমতা ভোগের সুবিধা ভোগ করছে। এই প্রবাসে বসে দেখেছি আমরা একদল লোক যারা দলের সঙ্গে যুক্ত, তারা ব্যাংক করছে, ব্যবসা বাণিজ্য করছে। এই না যে তারা খুব বড় বড় ব্যবসায়ী, তাদের একমাত্র সার্টিফিকেটটা কি? দল করে তারা, এবং এই দল করার সুফল তারা ভোগ করছে। আর আমরা যারা সাধারণ মানুষ, আমরা, আমি হয়তো নই, আমি বিদেশে থাকি, যারা সাধারণ মানুষ, তারা প্রতিদিনের দুর্ভোগের শিকার হচ্ছে, প্রতিদিনের অবিচারের শিকার হচ্ছে, প্রতিদিনের দুর্নীতির শিকার হচ্ছে। ফলে এই যে ক্ষোভ দেখলাম আমরা, এই যে বিদ্রোহ দেখলাম, কোটা নিয়ে নয়। এই বিদ্রোহ হচ্ছে এমন এক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য, যে বাংলাদেশে আমরা সবাই সমান অধিকার ভোগ করবো, যেখানে একজন পিয়ন 400 কোটি টাকা মালিক হবে না, তাও সরকারের পৃষ্ঠপোষকতায়। 400 কোটি টাকা মালিক তো এমনি হওয়া যায় না, নাকি? হতে হলে তোমাকে সাহায্য করতে হবে, এবং তুমি একদিনেও হবে না। তার মানে তোমার একটা পেট্রোনেজ লাগবে। আমরা চাই আমরা সবাই যেন আমরা এই পেট্রোনেজটা পাই। 400 কোটি না হোক, 40 কোটি টাকার মালিক হই আমরা সবাই, 4 কোটি টাকা মালিক হই আমরা, 4 লক্ষ টাকা মালিক আমরা হই। এই যে দাবিটা, প্লাস শিক্ষা ক্ষেত্রে যে অসাম্য, বাংলাদেশে কি ঘটেছে গত 15, 20, 25, 30 বছরে? একদিকে পাবলিক সেক্টর, একদিকে প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টরে তুমি দেখে থাকো যে সব সুযোগ সুবিধা সেখানে পাচ্ছে তারা। সবচেয়ে সেরা শিক্ষকরা কিন্তু পাবলিক সেক্টর ছেড়ে, পাবলিক ইউনিভার্সিটি ছেড়ে যাচ্ছে কোথায়? প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতে। এবং সব চাকরি ক্ষেত্রে, এবং অবভিয়াসলি অনেক স্মার্টার তারা। আমি
আশা করি পাবলিক স্কুলের ছাত্রদের তুলনায় প্রাইভেট ছাত্ররা অনেক ক্ষেত্রে চল বলে, কথাবার্তায়, বলনে চলনে অনেক স্মার্ট, এবং তারাই বোধ করি সবচেয়ে বড় চাকরিগুলি পায় মাল্টি ন্যাশনালে, তারাই বোধ করি বিদেশে যায়, তারাই বোধ করি সমাজের উপরে আছে। এটা দেখি চোখের সামনে। আমি ছাত্র হই, আমি যদি ফেঞ্চুগঞ্জ থেকে আসি এবং দেখি আমার আর কোনো সুযোগ সামনে নেই, আমার কি ক্রোধ জাগবে না? আমি কি দাবি করবো না যে না, এটা হতে পারে না, এই দেয়ালটা তুমি তৈরি করেছো সমাজের ভেতরে, এই দেয়ালটা গ্রহণযোগ্য নয়। ফলে এই সংগ্রামটা ব্যাপক সংগ্রাম। এই যে শ্রেণী বিভাজন করেছি আমি, তুমি তো বললে আদর্শিক বিভাজনের কথা, আমি বলবো শ্রেণী বিভাজন যে করেছি আমরা বাংলাদেশে, বিদ্রোহটা তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে আমি এটি উদাহরণ দিয়ে সেদিন জিজ্ঞেস করছিলাম আপনার কাছ থেকে, আমি এটির আরেকটু ব্যাখ্যাটি চাই। আমি বলছিলাম যে প্রতি বছর 4 লাখ গ্রাজুয়েট করে বের হচ্ছে, 3,000 মাত্র সরকারি। এবং আমি যখন ছিলাম, আমি তো খুব বেশি দিন হয়নি আমেরিকাতে এসেছি, তখন গ্রামীণ ফোন, বাংলা লিংক, বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমি দেখেছি চাকরি পাচ্ছে না, যোগ্য মানুষ খুঁজে পাচ্ছে না। কারণ মানুষ, আমি বলবো যে দক্ষ, যে সেক্টরে আপনি কাজ করবেন সেই সেক্টরে একটু দক্ষ মানুষ প্রয়োজন। এই যে শিক্ষা ব্যবস্থায় দক্ষ মানুষ তৈরি করার যে আমাদের পিছিয়ে পড়া, দায়ী কে? হাসান ভাই, আপনি বলছিলেন 30 বছর ধরে। আমি মনে করি আমাদের দেশে দীর্ঘদিন চক্রান্ত চলছে আমাদেরকে পিছিয়ে রাখবার জন্য। চক্রান্তটা কিরকম? শিক্ষা ক্ষেত্রে মূলত আমাদের ক্ষতিটা ঘটেছে, ইরোশনটা ঘটেছে শিক্ষা ক্ষেত্রে। আমরা কি জানলাম সম্প্রতি যে বছরের পর বছর ধরে প্রশ্নপত্র জাল হয়, ফাঁস হয়। প্রশ্নপত্র ফাঁস মানে এটা কি? সবাই তো ফাঁস প্রশ্ন তো পায় না, যার পকেটে পয়সা আছে সে তো কিনতে পারে। বলে একদল লোক যোগ্য না হওয়া সত্ত্বেও প্রশ্নপত্র ফাঁসের সুযোগে পকেটে পয়সা আছে বলে পরীক্ষা দিয়ে সবচেয়ে ভালো চাকরিগুলি পেয়ে যাচ্ছে। যে চাকরিগুলি পাওয়ার কথা মেধাবী ছাত্রদের, পরিশ্রমী ছাত্রদের, পাচ্ছে কারা? সমাজের উচ্চ শ্রেণীতে বাস করে যারা, যাদের পকেটে পয়সা আছে, খরচ করার ক্ষমতা আছে, যারা প্রশ্নপত্র ফাঁস করার প্রশ্নপত্র কিনতে পারে, তারাই সুবিধা পাচ্ছে। ফলটা কি দাঁড়াচ্ছে? ফলে আমাদের পুরো ওয়ার্ক ফোর্সটা দুর্বল হয়ে পড়ছে। আমি সেদিন শুনছিলাম এক ব্যারিস্টার টেলিভিশনে, উনি সংসদ সদস্য, উনি বলছেন যে আমি যখন গ্রামে যাই, আমি যখন জেলাতে যাই, কথা যখন বলি ডিসির সাথে, এনওসির সাথে, কথা কইতে পারে না, দুইটা বাক্য সমান করে বলতে পারে। বলি এত অদক্ষ কেন? বলি এখন বুঝলাম অদক্ষ কেন। সব প্রশ্ন ফাঁস করা, পরীক্ষা পাশ করা, এরা তিনি পরীক্ষা পাশ করেনি তোরা। এরা তার মানে এটা চক্রান্ত। চক্রান্তটা কি? অদক্ষ লোককে ক্ষমতায় বসানো, যাতে করে বাংলাদেশ এগুতে না পারে। আমি মনে করি চক্রান্ত একটা। এই চক্রান্তটা আমাদেরকে পিছিয়ে রাখছে। আর একটা কথা বলি আমি তোমাকে, তুমি যেটা বলা শুরু করেছিলে মুক্তিযুদ্ধ নিয়ে, আমি এক জায়গায় বলেছি কথা, মুক্তিযুদ্ধের 50 বছর পরে আসলে কে প্রকৃত রাজাকার? 17 বছরের যে ছেলে সে তো রাজাকার হতে পারে না। হতে পারে তার মানসিকতা, সে পাকিস্তানি ক্রিকেট ভালোবাসে, খেলাধুলা, সে বলতে পারে সে হ্যাঁ আমি জাভেদ মিয়ান্নারকে পছন্দ করি, বলতে পারে সে। সে তো রাজাকার ওই অপরাধের সঙ্গে যুক্ত নয়। সে প্রকৃত রাজাকার কে? ওই 400 কোটি টাকার যে চুরি করে, বেনজির যে হাজার হাজার বিঘা জমি দখল করে, আজিজ যার নামে অসংখ্য প্রপার্টি এবং যে যার ভাইয়ের নামে 6টা পাসপোর্ট, সে তো প্রকৃত রাজাকার। প্রকৃত রাজাকারই ক্ষমতা বসে আজকে। যারা ক্ষমতাকে অপব্যবহার করছে, ক্ষমতাকে চিরস্থায়ী, এই অপব্যবহার চিরস্থায়ী করবার জন্য, আমার চোখে তারাই প্রকৃত রাজাকার। তুমি বিভক্তির কথা বলি, হ্যাঁ বিভক্তি, ক্ষমতাকে ধরে রাখার চেষ্টার জন্য, যাতে করে এই নব্য রাজাকারেরা অনিঃশেষ কাল পর্যন্ত ক্ষমতা থাকতে পারে। খুব দুঃখজনক অবস্থা। সমাধানের পথ কোথায় হাসান ভাই? আচ্ছা, যে কথাটা শেষ করিনি, হচ্ছে যে আমি এটা কিন্তু আশার আলো দেখি। আমি রাস্তায় নেমে এসছে কারা? এরা কেউ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট না, কিন্তু এরা জামাত না, এটা শিবির না, এরা বিএনপি না, সাধারণ ছাত্র। অধিকাংশ কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশনই নেই। তারা সংঘবদ্ধ হয়ে, তারা জেনে গেছে কি করে সংঘবদ্ধ হতে হয়, তারা জেনে গেছে কি করে নতুন মিডিয়া ব্যবহার করতে হয় পলিটিক্যাল অ্যাক্টিভিজমের জন্য। এই ছাত্ররাই কিন্তু 48-এ, 54-তে, 66-তে, 71-এ বারবার আমাদেরকে পথ দেখিয়েছে। আমি বিশ্বাস করি এই যে ত্যাগ হলো, 200, 200, 300, 500, 700, 1000 লোক যে মারা গেল, কয়েক হাজার লোক আহত হলো,
তা তো ব্যর্থ যেতে পারে না। তাকে ব্যর্থ যেতে পারে? এত লোকের রক্তদান কি ব্যর্থ যেতে পারে? ৭১ যেমন রক্তদান করেছি আমরা হাজার হাজার মানুষ, এবারও তো আমরা কয়েকশো মানুষ রক্তদান করলাম শান্তিপূর্ণ সময়ে। রক্তদান বৃথা যাবে? আমি এতে আশার আলো দেখি। আমি আশা করব যে এরপর ব্যাপারটা অত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না। আমরা একটা ফর্মুলা দিলাম, সেই ফর্মুলার মতো আমরা এগুলাম, তা তো না। এখানে দুটো পক্ষ, মূল পক্ষ ক্ষমতাসীন দল। ক্ষমতাসীন দলকে বুঝতে হবে যে তারা তাদের লেজিটিমেসি প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। তাদের ক্ষমতা থাকাটা তারা লেজিটিমেট কিনা তা নিয়ে প্রশ্ন করছে কারা? ছাত্ররা। আমি দেখেছি টেলিভিশনের পর্দায় দেখেছি আমি ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্ররা প্রধানমন্ত্রীর এবং অন্যান্য নেতার কুশপুত্তলিকা জুতা বাড়ি মারছে। এ তো কখনো দেখিনি আমরা। জাতীয় নেতা যাকে আমরা সম্মান করি, ছাত্ররা, সাধারণ ছাত্ররা, বিএনপি নয়, আওয়ামী লীগ নয়, বাচ্চা ছেলেপেলেরা। এই যে প্রত্যাখ্যান, এই প্রত্যাখ্যান থেকে শিক্ষা নেবে কে? যারা ক্ষমতাসীন, যারা ক্ষমতায় সকল লিভার্স গুলি, সমস্ত কেন্দ্রগুলিকে শক্ত করে ধরে রেখেছে। যদি তারা না ছাড়ে আবারও বিস্ফোরণ করবে। যে বিস্ফোরণে ক্ষতি হবে কার? দেশটার। সবচেয়ে বড় হবে আমাদের অর্থনীতির। আমরা যে এগুচ্ছিলাম আমরা এগুতে পারবো না, সেটাই ভয় আমার। সমাধানের পথে আরো দিক নির্দেশনা বললেন, আরো কোনো কিছু যুক্ত করতে চান? যে আসলে এই আপনি যেটি বলছিলেন যে আপনার সাথে আমি পুরোপুরি একমত, এটি শুধু কোটা আন্দোলন ছিল না, যে আন্দোলনটি ছিল সেটি হচ্ছে দীর্ঘদিনের এই যে ক্ষোভ, রাগ সবকিছু মিলে অর্থনীতি, রাজনীতি, শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছু নিয়ে মানুষের বিস্ফোরণ ছিল। বর্তমান পরিস্থিতির আলোকে আমি শুরুতেই বলছিলাম যে শনিবার পর্যন্ত কারফিউ, মানে আমাদের নিউ ইয়র্ক সময় কালকে পর্যন্ত কারফিউ আছে। আসলে সমাধানের পথ কি এভাবেই, কিভাবে সমাধানের পথ? আমি ছাত্ররা যে আন্দোলন করছে তারা কিছু দাবি স্থাপন করেছে। দাবিগুলি কি? ইউনিভার্সিটি খুলে দিতে হবে। প্রথম শর্ত হচ্ছে ইউনিভার্সিটি খুলে দিতে হবে। কারফিউ প্রত্যাহার করতে হবে, ইউনিভার্সিটি খুলতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে প্রত্যাহার করতে হবে। সেনাবাহিনী আছে, এখন পুলিশ আছে, র্যাব আছে, এদেরকে প্রত্যাহার করতে হবে। ছাত্র দলকে নিষিদ্ধ করতে হবে অথবা নিয়ন্ত্রণ করতে হবে। যারা মারা গেল প্রত্যেকটি মামলা, প্রত্যেকটি কেস ইনভেস্টিগেট করতে হবে এবং দোষীদেরকে শাস্তি। আমরা জানি তো কে মেরেছে। আবু সাইদ কে মেরেছে জানি না, আমরা তার ছবি দেখেছি, আমরা মারা হচ্ছে, তাকে গুলি করা হচ্ছে। এই ছেলেগুলির প্রতিটি মৃত্যুর ইনভেস্টিগেট করে শাস্তি বিধান করতে হবে। যেমন আর সর্বশেষ যেটা বলবো আমি, অপর পক্ষের সঙ্গে ডায়ালগে বসতে হবে। অপর পক্ষ ছাত্র না, কিন্তু পলিটিক্যাল অপর পক্ষ। কারণ এবার দেখেছি আমরা যে এই ঘটনার অ্যাডভান্টেজ নিচ্ছে কিন্তু পলিটিক্যাল অ্যাডভার্সারিরা, যারা রাজনৈতিক প্রতিপক্ষ তোমার, তারা সুযোগ নেবেই। তার মূল কারণ তাদের, আমি আগে বললাম ডেমোক্রেটিক স্পেস তো নেই। এই যে স্পেসটা তৈরি করা হলো অনেকটা জোর করে ছাত্রদের আন্দোলনের ফলে, দায়িত্বটা এখন সরকারের স্পেসটা ব্যবহার করা, যাতে করে দুই পক্ষ মুখোমুখি বসতে পারে। ভাই, কিভাবে আমরা দেশটাকে এগোবো, কিভাবে আমরা ক্ষমতা শেয়ার করব, কিভাবে আমরা কোএক্সিস্ট করব। যে কোনো ডেমোক্রেটিক সোসাইটির প্রধান শর্তই হচ্ছে যে সকল পক্ষকে এটা মেনে নেওয়া যে স্পেসটা একলা আমার না, আমাদের সবার। এবং আমার জনপ্রিয়তা, আমার ক্ষমতার পরিধি ডিটারমিন করবে কে? মুক্ত স্বাধীন নির্বাচন। আমি নির্বাচনের দিকে যাচ্ছি, ইউনূস সাহেব নতুন নির্বাচনের কথা বলেছেন, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু এটি একটা পূর্ব শর্ত যে আমাকে ডেমোক্রেটিক্যালি অপারেট করার স্পেস দিতে হবে। বাংলাদেশের সেই স্পেস কমে আসছে। এটাকে এখন কমে আসার কারণটা কি? আমি আগে বলেছি, ক্ষমতার সকল লিভার্স, সকল উৎস নিয়ন্ত্রণ করছে একটি মাত্র দল, একটি মাত্র গ্রুপ, একটি মাত্র অলিগার। ফলে বাকি সবাই যারা বাইরে পড়ে আছে তারা তো অপেক্ষায় থাকে, কখন আমি ছোবল মারবো। ছোবল মারা মানেটা কি? এই যে 200 লোক মারা গেল, 500 লোক মারা গেল, আবার একই এরকম ঘটনা ঘটতে পারে, শুধুমাত্র এই কারণে যে আমি অপেক্ষায় আছি। অন্যথায় আমি, মানে নিয়মটা কি? নিয়ম হচ্ছে যে তুমি আমাকে কাজ না করতে দাও, আমি অন্য পথে যাই। তুমি যদি স্রোতের পানিকে আটকে দাও, পানি কি বসে থাকে? পানি দ্বিতীয় পথ খোঁজে, অন্যদিকে পানি চলে যায়। ফলে যারা ক্ষমতার বাইরে রয়ে গেল তারা কিন্তু চুপ করে থাকবে না, তারা পথ খুঁজবে। এবং এই আগামী আন্দোলনটা অনেক বেশি সহিংস হতে পারে, অনেক বেশি ক্ষতিকর হতে পারে বাংলাদেশের জন্য।